তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে যে ভিডিও দেখাচ্ছি সেটি হলো আসামের ধুবড়ির যে অষ্টমী স্নান আমরা সবাই শুনেছি প্রায়। তো আজকে সেই স্নানের ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। তো অনেকেই সেই ধুবড়ি মেলা, এত নামি দামি মেলা অনেকেই দেখোনি। তো যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই থাকো এই ভিডিওর সাথে। ধুবড়ি আমি অনেক জায়গায় ঘুরেছি, তো তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তো চলো দেখা যাক জায়গাগুলো। তো এইখানে আমরা পৌঁছেছিলাম রাত ২টোর সময়। ২টোর সময় গাড়ি থেকে নেমেছিলাম আমরা কোচবিহার থেকে। রাত ১০টার সময় বেরিয়েছিলাম, তো ২টোর সময় পৌঁছেছিলাম। পৌঁছে দেখি প্রচুর লোক এসে গেছে, প্রচুর লোকের ভিড় চলছে এইখানে। তো এই যে যাওয়ার সময় দেখছি যে এইদিকে একটা অনুষ্ঠান চলছে, হিন্দু জাগরণ মঞ্চের থেকে অনুষ্ঠান। তো নানান রকম জায়গায় দেখি শুরুয়াত করলাম। এখন ঘোরা দেখি আবার কোথায়, কোথায় বুঝতে পারছি না যে কোথায় যাবো আমরা এত রাতে। তো তাও মেলার দিকে এগোচ্ছিলাম, মানুষ সবাই যাচ্ছে ওইদিকে। তো তারপর অবশেষে মেলার গেটের সামনে গেলাম। মেলার গেটটা দেখতে পেলাম, কিন্তু বাইরে থেকে দেখছিলাম মনে হচ্ছিল যে মেলা বন্ধ। তো অত রাতে আবার কোন মেলা খোলা থাকবে? যদিও আমাদের জানা ছিল। তাও যেহেতু এতদূর রাস্তায় এসেছি, কোথায় যাব? মেলার ভিতরে আস্তে, আস্তে ঢুকলাম। তো ঢুকে দেখি সব দোকানপাট বন্ধ। তো শুধু লাইট ছাড়া কিছুই নেই। তো তারপর গেলাম আমরা, এই যেটা হলো নিতাই ধুবড়ি ঘাট। এটা হলো, এখানে লেখা আছে আই লাভ ধুবড়ি। তবে এই ঘাটটার অনেক ইতিহাস আছে। তো সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো একটু আগে ভিতরে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে যে আমরা মূর্তিটা দেখতে পাচ্ছি। তো যে মূর্তিটাকে আমি একটু আগে দেখালাম, সেটা হলো আমরা অনেকে হয়তো যে হিন্দু যে মনসা পূজার যে আমরা যে বেহুলা লক্ষীন্দর নামে অনেকে কাহিনী শুনেছি। তো সেটাই একটা কাহিনী এইখানে তুলে ধরা রয়েছে। তো সেইখানে যে বেহুলার যে স্বামীকে যে ফিরিয়ে এনেছিল, তার ওটার একটা চিত্র ওইখানে তুলে ধরা মূর্তি কিছু। তো এই কারণে এই ঘাটটা বিখ্যাত। আর এই ঘাটটার নাম হচ্ছে নিতাই ধুবড়ি ঘাট। তো এই ঘাটে রাত্রিবেলা তখন বাজছিল ৩টে। তো প্রচুর ভিড় এই জিনিসটার জন্য। এখানে অনেকে চান করেছিল, তবে আমরা কিন্তু এখানে চান করিনি, আমরা চান করেছিলাম ব্রহ্মপুত্র নদীতে। তো সেই কারণে এই ঘাটটা যেহেতু একটু বিশেষত্ব রয়েছে, তাই এখানে প্রচুর পরিমাণে লোক ঢুকছে। দেখো প্রচুর, মানে এত পরিমাণে লোক হয়েছে যে ভিতরে ঢোকা যাচ্ছে না, আর ভিতরে ঢুকলে বেরোনো যাচ্ছে না, যে পরিস্থিতি হয়ে গেছে। তো গেম খেলে যারা বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু এই অ্যাপটি ইউজ করতে পারো। এই অ্যাপটির নাম হচ্ছে 101 অ্যাপ। তো এই অ্যাপটি থেকে আমি বাড়িতে বসে অনেক হাজার হাজার টাকা ইনকাম করেছি বাড়িতে বসে গেম খেলে। তো এই অ্যাপটিতেও রয়েছে নানান রকম গেম। ও তো এই আইডি থেকে আপনারা যেকোনো ব্যাংকে, যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপে। তো যারা এই অ্যাপটি ডাউনলোড করে গেম খেলে বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাও, তারা এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাপটি আপনি পাবেন কোথায়? তো এই অ্যাপটির আমার ফার্স্ট কমেন্টে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে। তো যারা এই অ্যাপ গেম খেলতে চাও, তো আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যাবে গেমটি ডাউনলোড করতে পারো। ধন্যবাদ। তো তারপর আমরা এসেছিলাম যে ধুবড়ির ব্রহ্মপুত্র নদীর সবথেকে বড় ঘাট, সেটি হচ্ছে যোগমায়া ঘাট। তো যোগমায়া ঘাট একটি বিশেষ কারণবশত সেটি বন্ধ ছিল, জানি না সেটি কী কারণ। তবে ওইখানে একটা পুলিশ কাকু, একটা পুলিশ দিদি দাঁড়ায় ছিল। তো আমরা তাদেরকে বলছিলাম যে আমরা ঘাটের ভিতরে যাব, কিন্তু তারা যেতে দিল না। তো তারপর আমরা চলে এলাম পঞ্চু ঘাটে। তো এই ঘাটে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো এইবার যেহেতু যোগমায়া ঘাট বন্ধ ছিল, তো সেই কারণে কিন্তু পঞ্চু ঘাটে স্নানের ব্যবস্থা ছিল। তো অবশেষে আমরা এই ঘাটে এসে পড়ি। তো এই ঘাটে প্রচুর, মানে এই ঘাটেও ঢোকা যাচ্ছিল না। যেহেতু ব্রহ্মপুত্র নদী তো না, নদ এটি। তো সেই কারণেই প্রচুর ভিড়। এইখানে চান করার বিশেষ নাকি কি আছে সেটা আমার জানা নেই। তবে বিশেষত্বটা কী? তবে এটা বড় নদ, সেটা দেখা, উপভোগ করা, এখানে এটা চান করা একটা মজাই আলাদা। তো আমরা অবশেষে পঞ্চু ঘাটের যে গেটটা রয়েছে তার সামনে চলে এসেছি। তো এখন দেখা যাচ্ছে প্রচুর ভিড়, প্রচুর লোক। তো এখন আমরা ভিতরে যাব। তো এত কিছু বলতে বলতে আমাদের বলাই হলো না আমরা কে কে আসছি। তো আমি গিয়েছিলাম তো আমার জিজুর সাথে, ও জিজুর সঙ্গে তার আত্মীয় ছিল দুজন। তো এই ৪ জন আমরা গিয়েছিলাম। তো এখন ঘাটের ভিতরে ঢুকছি, তো প্রচুর লোক দেখা যাচ্ছে। তখন বাজছিল ৩:৩০, ৩:৩০-৩২ হবে হয়তো। তো এখানে প্রচুর লোক, রাত হয়ে গেছিলো জন্যে বসার ব্যবস্থা ছিল। প্রচুর ভিড়, প্রচুর চারিদিকে প্রচুর লোক দেখা যাচ্ছে। মানে এত পরিমাণে লোক, যদি সব পুরা ধুবড়ি যে শহরটা জুড়ে প্রচুর পরিমাণ লোক, যদি সেইখানে ড্রোন দিয়ে দেখানো যেত,
তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ভিড় রয়েছে এবং তো মেলাতে তো ভিড় রয়েছে। আমি যে জিজুর কথা বললাম, এই যে আমার পিছনে এই যে জিজু, আমার জিজু, ও তার পিছনে ছিল জিজুর যে ২ জন আত্মীয়র কথা বললাম। তো অবশেষে আমরা মানে ঘাটের ভিতরে গেটটার ভিতর দিয়ে ঢুকলাম। তো এই যে আমার লোকটা তখন, তো তারপরে এই যে নদী, নদের উপরে যে ব্রহ্মপুত্র যে নদ, তার উপর থেকে দেখছি প্রচুর লোক। অনেকে আবার আ স রাত্রেবেলা তখন বাজে ৩:৩০, তখনও চান করা শুরু করে দিয়েছে। অবশ্য তো আমরা এত রাতে চান করব না, আমরা সকাল হলেই চান করব। তা ওখানে বসার জায়গা ছিল, কিছুক্ষণ বসে আমরা ওয়েট করব। তো এই যে প্রচুর পরিমাণে অন্ধকার আকাশটা দেখালাম, এই যে এইখানে মানে সমস্ত রকম ব্যবস্থা ছিল আর লোক প্রচুর ছিল। এত পরিমাণ লোক। তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছিল গল্প করতে করতে। তো সবাই, আমি কিন্তু চান করে ফেলেছি। তো আমার ভিডিওটা কেউ করতে পারেনি। তো এই যে আমার জিজু আমার চান করা শেষ, এখন যে দুজন যে আত্মীয় ছিল তারা চান করবে। তো এই যে প্রচুর পরিমাণে লোক দেখা যাচ্ছে, তখন বাজে সকাল ৫টা, তখন ৫টার মতো বাজে। তো নদীর জলে যাতে কারো কোনো অসুবিধা না হয় বা কেউ কোনো প্রবলেমে না পড়ে, তার জন্য কিন্তু ওইখানে পাহারাদারি, নজরদারি চলছিল। যে এইখানে হয়তো আমি জানি না, হয়তো কোনো বর্ডার টর্ডার রয়েছে সেইখানে। বিএসএফরাও কিন্তু ছিল, বিএসএফদের পাহারাদারিও ছিল। তো সেইখানে বিএসএফ কেন আমি বুঝতে পারছিলাম না, তবে কোনো একটা কারণে ছিল। যদি কারণটা জানা থাকে তো আমাকে কমেন্টে জানিও। ঘাটের চারিদিকে কিন্তু বাঁশ বাঁধা ছিল, যেদিকে জল কম ছিল তো সেই জায়গাগুলোতে বাঁশ বাঁধা ছিল। আর যেদিকে জল বেশি তার ব্যারিকেড দেওয়া ছিল, বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল। তো সেই ব্যারিকেডের বাইরে যাওয়া উচিত না, পাহারাদারিও অনেক ছিল। তো এখন আমরা যাচ্ছি ঘাটের বাইরের দিকে, দেখি বাইরে এখন এখন তো চান শেষ, এখন ঘোরাঘুরি শুরু করব। তারপর আসার পথে রাস্তায় আমরা দেখলাম একটা হনুমান মন্দির। তো সেইখানে প্রবেশ করলাম, যদিও আমার মন্দিরটার এমনিতে জায়গাটার নামটা জানা ছিল না। আর সেইখানে হনুমান মন্দিরটা দেখতে পেলাম, সুন্দর রামের মূর্তি ছিল। তো সেই মন্দিরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর সেইখানে প্রণাম করলাম। তো সেইখানেও প্রচুর ভিড় হয়েছিল। তো ধুবড়িতে কিন্তু প্রচুর মন্দির রয়েছে, তো আমরা সব মন্দির ঘুরতে পারিনি। তো যেটা মন্দির, প্রায় অনেক মন্দিরই ঘুরেছি। তো তাতেই আমাদের যে পায়ের পরিস্থিতি হয়ে গিয়েছিল, এই যে এই হনুমান মন্দির, এই যে হনুমান মূর্তি এইটা। তো তারপর চলে গেলাম আমরা যোগমায়া মন্দির। তো যোগমায়া মন্দিরে সেইখানে সেইটার মন্দির নাম করে কিন্তু যোগমায়া ঘাটটা করেছিল, ঘাটে তো ঢুকতে পারলাম না। তো মন্দিরে এসে পৌঁছালাম। তো সেইখানে কিন্তু প্রসাদ রয়েছে, খিচুড়ির ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু কিনে নেওয়া লাগে। তো আমি ছোটোতে একবার গিয়েছিলাম ধুবড়ি, সেইখান থেকে কিনে প্রসাদ খেয়েছিলাম, কিন্তু প্রচুর টেস্ট ছিল। তো এবার বিশেষ কারণবশত আমরা প্রসাদটি কিনতে পারিনি। তো ওইখানে যে সাধু বাবাটা ছিল তার কাছে আমরা ফোঁটা নিয়েছিলাম, জিজু, আমি। তো সেইখানে কয়েকটা খুচরো পয়সা দিয়ে সেইখানে ফোঁটা নিয়েছিলাম, ও খইয়ের বাতাসা প্রসাদ ছিল, সেই প্রসাদ কিন্তু আমরা নেই। তো এই যে মূর্তিটা ঠাকুরের, তো এই মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় ছিল। মানে ধুবড়িতে এই সেই দিনে কিন্তু সব মন্দির, রাস্তাঘাট সব জায়গায় ভিড়, কোনো জায়গা না। তো আমি যেই পয়সা দিয়ে যে সাধু বাবাটার কাছ থেকে ফোঁটা নিয়েছিলাম, এই যে আমার জিজু ফোঁটা নিচ্ছে। তো তারপরে যে নিচে দেখা যাচ্ছে যে প্রসাদ, তো সেই প্রসাদ এখন আমি ফোঁটা নিলাম। তো আমার ফোঁটা নিয়ে আমার হাতে ক্যামেরা ছিল, সেই জন্য দেখাতে পারলাম না। তো তারপরে যে খুচরো পয়সা জিজু দিয়ে দিল। তো তারপর এই যে খইয়ের প্রসাদ ও বাতাসা ছিল, সেইটা আমি নিলাম, এটা আমার হাত। তো তারপর আমার জিজুকে দিয়ে দিল। তো প্রসাদটি নিলাম, নেওয়ার পর তো তারপর চলে গিয়েছিলাম আমরা যে শিখ যে ধর্ম রয়েছে, যে পাঞ্জাবি যে রয়েছে, যে পাঞ্জাবি যে যারা পাগড়ি পরে, তো তাদের ধর্মের যে মন্দির রয়েছে, তাদের যে ধর্মটা রয়েছে, তো সেইখানে কিন্তু বাইরে খিচুড়ি বিলি করতেছিল। তো সবাই খিচুড়ি খাচ্ছিল। এখানে প্রচুর পরিমাণে এখানে থাকার ব্যবস্থা ছিল, সমস্ত রকম ব্যবস্থা এখানে ছিল এই মন্দিরে। তো যে শিখ ধর্মের মন্দির, এখানে দেখা যাচ্ছে মানে প্রচুর, এইখানে প্রচুর ভিড় হয়েছিল। তো বাইরে খিচুড়ি বিতরণ করছিল, তো সবাই অনেকে খিচুড়ি, এই যে মন্দিরটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এবং অনেকটাই বড় ছিল। তো সেই চিত্র দেখো, মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা দেখতে যা মানে উপরটা খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আর লোকজন নিচে, কিন্তু লোকের থাকার ব্যবস্থা, নিচে রান্নার ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা চলছে মানুষের, খাবার, কোনো রকম কোনো টেনশন নেই কিন্তু এই মন্দিরে।
এখন কিন্তু আমরা জিজু আর আমি মন্দিরটার উপরে উঠবো, মানে মন্দিরটার ভিতরে ঢুকে দেখবো। অনেক লোক ঢুকতেছিল, আবার অনেক লোক ভয়ও পাচ্ছিল ঢোকার জন্য, যে ওদের ধর্মের শিখ ধর্ম মন্দির ঢুকতে দেবে কি না। তো সেই কারণে আমরা সেটা কিন্তু দ্বিধাবোধ না করে আমরা উপরে উঠছিলাম, তো কেউ কিছু বলেনি। তো মন্দির ভিতরে গেতে, তবে এই মন্দিরে কিন্তু কিছু নিয়ম আছে, নিয়ম মেনে এই মন্দিরে চলতে হয়। কেউ ঢুকলে কোনো কিচ্ছু বলবে না, কিন্তু নিয়ম না মানলে, যে সব জায়গায় একটা যে অনুশাসন বলতে যে জিনিসের, সেটা কিন্তু মেনে চলতে হবে, তাহলে কেউ কোনো কিচ্ছু বলবে না। তো সেইটা মেনেই আমরা ঢুকছিলাম। তো এই মন্দির ঢুকতে গেলে কি, যেমন পাঞ্জাবিদের পাগড়ি, তো আমাদের তো পাগড়ি বাঁধা নেই, তো মাথায় যে কোনো কিছু একটা কাপড় দিতে হবে। তো আমাদের কাছে, জিজুর কাছে একটা সাদা রুমাল ছিল, আমার কাছে একটা সাদা রুমাল ছিল, দুজনে কিন্তু মাথায় বেঁধে নিলাম। তো মাথায় বেঁধে নেওয়ার পর তো মন্দিরে প্রবেশ করলাম। তো সেইখানে কিন্তু সুন্দর কীর্তন হচ্ছিল। তো সেইখানে আর আদার্স আমাদেরকে কেউ কোনো কিছু বলেনি। সুন্দর ওই যে দেখা যাচ্ছে কীর্তন হচ্ছিল এইদিকে। তো এইখানে যে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা নাকি সোনার যে চাদরটা রয়েছে সেটা নাকি সোনা দিয়ে বাঁধানো। তো আমি বুঝতে পারছিলাম না, হয়তো হতে পারে। তো তারপর সেই ফ্লোর থেকে তো আমরা আরও উপরে ফ্লোরে উঠবো। তো সেইটা, তার উপরে দেখি আবার কি আছে, নিচে তো দেখলাম। তো উপরে উঠতেছিলাম, তো উপরে উঠে চলো দেখা যাক কি রয়েছে উপরে। তো আমরা কিন্তু উপরে উঠে এসলাম। উপরে উঠে এসে মন্দিরের ভিতরটা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো ওর ভিতরে আর ঢুকি নেই বেশি একটা, ওইখানে বাইরে থেকে দেখছিলাম। তো প্রণামও করেছিলাম ওইখানে। তো ওইখানে একটি পাঞ্জাবি সাধু বাবা ছিল। তো যাদের যাদের মাথায় রুমাল বা কোনো কিছু কাপড় বাঁধা নেই, তাদেরকে কিন্তু বলছিল যে কাপড়া লাগা, কাপড়া লাগা, কাপড়া লাগাও, কাপড়া লাগাও, তো এভাবে বলছিল। তো সেটাই মন্দিরে আমি ভিউটা চারিদিকে দেখাচ্ছিলাম, কিন্তু উপরে রয়েছি। তো আমরা যে উপর থেকে এই যে নিচে দেখা যাচ্ছে, নিচে যে মানুষ যাচ্ছে, মানুষের ভিড়। তো এই যে দেখা যাচ্ছে যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, ওই গেটের সামনে কিন্তু প্রচুর ভিড়। এখানে প্রচুর লোক ছিল, রাস্তাগুলোতে যে ভিড়, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো সেইটাই, মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল, মন্দিরের যে ভিউটা খুব সুন্দর ছিল। তোমাদের কিন্তু আমি মন্দির থেকে নিচে নামার আমি ভিডিওটা দেখালাম না, তো প্রচুর বড় হয়ে আসছে ভিডিওটাতে, দেখালাম না। তো তারপর আমি চলে গিয়েছিলাম একটি ঘাটে। তো সেই ঘাটটির নাম কী ছিল আমার ঠিকমতো জানা নেই, তবে সেই ঘাটটি অনেক, সেইখানেও লোকজন ছিল, তো সব জায়গায় লোকজন। তো এই ঘাটে কিন্তু আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে, ওই দিকে দেখা যাচ্ছে যে লঞ্চগুলো দাঁড়ায়, স্টিমার লঞ্চগুলো দাঁড়ায় আছে। তো সেটাই দেখার জন্য প্রচুর লোক এখানে। আবার অনেকে রেস্টও করছিল ওইখানে বসে, কারণ সারা রাত ধরে হাঁটা, রাত দুটোর ধরে, তখন বাজছিল সকাল 8টা, রাত 2টোর সময় হাঁটা শুরু করেছি, 8টা অবধি হাঁটছি, তাহলে শরীরের কী পরিস্থিতিটা হয়েছে বুঝতেই পারছো তোমরা। আর শরীরে, তো এইখানে একটা খুব সুন্দর আমি জিনিস দেখতে পাই, যে একটি বৃদ্ধ লোক একটি লাঠিতে গামছা বেঁধে নিয়ে চলছে। তো এইটা অনেকে হাসাহাসি করতে পারে, ও তার পিছন দিয়ে লোক যাচ্ছিল, অনেকে হাসাহাসি করতেই পারে যে একজন বৃদ্ধ লোক গামছা বেঁধে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু হাসার কোনো জিনিস নেই। সেটা কিন্তু অনেক খুব ভালো জিনিস, একটা ভালো জিনিস বলতে এর কিসের জন্য, অনেকে জিজ্ঞেস করতে পারে গামছাটা কিসের জন্য বেঁধেছে। তো গামছাটা বাঁধার পিছনে কিন্তু বিশেষ কারণ। তো সেইখানে অনেক ব্যবহার করা হয়। তো বর্তমান তো মোবাইল ফোনের যুগ, আগে কিন্তু মোবাইল ফোনের যখন সময় ছিল না, তখন কিন্তু কোথাও গেলে তার সঙ্গিনী যত লোক ছিল তারা যাতে হারিয়ে না যায় বা অন্য কোথাও না যায়, তো সেই কারণে কিন্তু গামছাটা বাঁধা হয়, যাতে সেই গামছাটা বাঁধা দেখেই যাতে গামছাটা দেখে বুঝতে পারে যে এই সেই আমাদের লোক। তো সেই কারণেই কিন্তু গামছা বেঁধে তারা এগোচ্ছিল, খুব সুন্দর লাগছিল জিনিসটা দেখে আমার। সেইখান থেকে আমরা কিন্তু মেলাতে এসেছিলাম। তো মেলাতে আমরা ঢুকেছিলাম কিন্তু পিছন গেট দিয়ে। তো মেলাতে অনেকে জিজ্ঞেস করতো পিছন গেট দিয়ে কেন? সামন গেটে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো সেই কারণে আমরা সামন গেট দিয়ে ঢুকতে পারিনি। তাই আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি, যেদিকে মানুষ বেরোয়। তো আমি তোমাদের মেলার পিছন থেকেই দেখাচ্ছি। তো মেলার ভিতরে ঢুকবো। তো আমরা কিন্তু মেলা বেশি একটা ঘুরিনি। আমি যেটুকু ঘুরেছি তোমাদেরকে আজকে সেটুকুই দেখাবো। এখন জিজ্ঞেস করতো কেন বেশি ঘোরোনি? তো আমাদের শরীর খুব খারাপ ছিল। তখন বাজছিল সকাল 9টা। আমরা রাত 2টোর থেকে আসছিলাম। শরীরের পরিস্থিতি, আমাদের আর হাঁটতে ইচ্ছে করছিল, খিদেও লেগে গেছিলো। তো বেশিটা যতটুকু
অল্প একটু মেলা ঘুরেছি। তো মেলাটি কিন্তু অনেক বেশ বড় ছিল। তো পুরো মেলাটা শেষ করতে গেলে 2-3 ঘন্টা লেগে যেত। তো এই যে মেলাতে দেখা যাচ্ছে 2টা নাগরদোলা। তো নাগরদোলা 2টো। তো তাই সেই দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মেলাটা কিন্তু অনেক বড়। তো দ্বিতীয় যে নাগরদোলাটা ছিল তার পরেও কিন্তু ওইদিকে অনেকটা বড় মেলা। তো এই যে মেলাটা। অনেক রকম জিনিসপাতি দুইটা নাগরদোলা। তো তারপর গিয়েছিলাম সানগ্লাসের দোকানে, সেখানে জিজু একটা সানগ্লাস নিয়েছিল। জিজুর আত্মীয়রা গিয়েছিল জামা কাপড় দোকানে, তারা সেইখানে জামা কাপড় দেখছিল। এদিকে কিন্তু আমার পরিস্থিতি খারাপ হয়েছে, দেখো আমার লুকটা একদম শেষ হয়েছে, মুখের পরিস্থিতি। তো আমার কিন্তু খুব খিদেও পেয়েছিল, তাও মেলার মধ্যে ঘুরছিলাম আর শরীর একদম চলছিলই না, একদম শরীরের পরিস্থিতি খুব শেষ। তারপর এই যে জিজুরের সামনে আমি কিন্তু পিছনে ছিলাম, কারণ আমার নেওয়ার মতো কিচ্ছু ছিল না, যেটা জিনিসে দেখছিলাম একটাও ভালো লাগছিল না। তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে। এই যে জিজু খেতে বসেছে, জিজুর আত্মীয়রা খেতে বসেছে, আমিও কিন্তু এই যে আমার ভাতের থালি। তো আমরা সেদিন খেয়েছিলাম নিরামিষ। তো এখানে খাওয়ার পর হোটেল থেকে বেরোনোর পর তো আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো এই যে রাস্তাতে কিন্তু প্রত্যেক রাস্তায় প্রচুর ভিড় হয়, বা এই কথাটা বারবার বলছি যে প্রত্যেকটা পুরো শহরটা জুড়ে ভিড় রয়েছে। তো এই যে রাস্তাটা পুরো রাস্তা ভিড়। তো বাড়ির জন্যে যারা সামনের দিকে এগোচ্ছে তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য যাচ্ছে, আর যারা আসছে এই দিকে তারা কিন্তু মেলাতে ঢোকার জন্য আসছে। তো আমরা কিন্তু বাড়ি যাচ্ছিলাম এই যে বাড়ি যাওয়ার পথে। তো রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম ছিল, কারণ পুরো শহরটা জুড়ে মেলার জন্য প্রচুর লোক রয়েছে, সেই কারণে গাড়ি ঘোড়া প্রচুর। তারা এই গাড়ি ঘোড়া এগোতে পারছে না মানুষের জন্য, পুলিশে আটকে দিয়েছে গাড়ি ঘোড়া। কারণ এই যে আমার ডান দিকে ছিল, দেখা যাচ্ছে আমি দেখাবো, তো ডান দিকে ছিল ফায়ার ব্রিগেড অফিস, সেটি হলো আসামের ফায়ার ব্রিগেড অফিস। তো অনেকেই দেখতে পাচ্ছ, তো আমরা আসামের ফায়ার ব্রিগেড, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফায়ার ব্রিগেড অফিস আর আসামের প্রায় একই, তো অল্প একটু শুধু ডিফারেন্ট রয়েছে। তো এই যে এটা হচ্ছে আসামের ফায়ার ব্রিগেড। তো আসাম ধুবড়িটা কিন্তু আসাম রাজ্যে পড়ে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না। তো ফ্রেন্ডস, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, আবার নেক্সট কোনো জায়গায়। ধন্যবাদ।